2, and I am here to present you the basic consolidation theory class. I am Anwar Parvez, FCCA. So আমরা যেখানে ছিলাম যে আমাদের গুডউইল ক্যালকুলেশনটা আমরা দেখেছিলাম এবং আমরা এখন এনসিআই ক্যালকুলেশনটা দেখব, পাশাপাশি রিটেইনড আর্নিংস এবং আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো আছে সেগুলো দেখব। তো আমাদের এই কনসোলিডেশনের ক্লাসটা আমরা 7টা বা 8টা ক্লাসে নিব, এরকম একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো এখানে আসলে 3টা পার্ট আছে আর কি। একটা পার্টে ধরেন আমরা কনসোলিডেশন কি এটা বেসিক জিনিসটা আমরা জেনেছি, কন্ট্রোল কাকে বলে, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স বলতে কি বোঝায়, কখন অ্যাসোসিয়েট হবে, কখন নর্মাল আইএফআরএস 9 অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ট্রিটমেন্ট দিব, অথবা কখন অ্যাসোসিয়েট বা কখন সাবসিডিয়ারি হবে ইত্যাদি বিষয়ে বেসিক না জানা থাকলে দেখা গেল যে আমার কনসোলিডেট করার প্রয়োজন ছিল না, কিন্তু আমি কনসোলিডেট করতেছি, বা কনসোলিডেট অ্যাসোসিয়েট হওয়ার প্রয়োজন ছিল, সেভাবে আমি ট্রিটমেন্ট দিচ্ছি না। এই বেসিক না জানলে আমাদের সমস্যা, এই জন্য এটা আমরা প্রথম জেনে নিয়েছি। এরপর আমরা দেখতেছি কিছু অ্যাডজাস্টমেন্ট বা কনসোলিডেশন রিলেটেড কিছু কাজ আমাদের করতে হয়। যেমন কনসোলিডেশন যখন হবে সেখানে একটা গুডউইল ক্রিয়েট হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে, অথবা বার্গেন পারচেজ এটা মোটামুটি হবেই, কারণ সেম দামে আসলে কেনা বেচা হয় না, কিছুটা কম বা বেশি হয়, সেখানে গুডউইল বা বার্গেন পারচেজ থাকে। একই সাথে এনসিআই নামে একটা ইস্যু আছে, যে আমরা আমাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলে। তো এটা একমাত্র এই কনসোলিডেশনের ফলে সৃষ্টি হয়। তো এটা কি জিনিস বা এখানে কিভাবে ক্যালকুলেট করতে হয় ইত্যাদি আমরা দেখব। এবং গুডউইলের পাশাপাশি আমাদের রিটেইন আর্নিংসটাকে একটু রিক্যালকুলেট করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক। তার পাশাপাশি কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, যেমন আপনার পিইউআরপি থাকে, নিজেদের মধ্যে সেল থাকে, নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার থাকে, ডিভিডেন্ড থাকে, অথবা ট্রানজিট থাকে। হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আমরা দেখব। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো হয়ে গেলে আমরা আসলে উই উইল বি রেডি ফর কনসালটেশন প্র্যাকটিস, এবং আমরা কনসালটেশন প্র্যাকটিস প্রতিদিন একটা করে করব। তখন হয়তো আমাদের এরকম 2 ঘন্টা ক্লাস লাগবে না, 1 ঘন্টা করে আমরা এক্সেল শিটে অঙ্ক প্রত্যেকেই হাতে ধরে ধরে করব। যার যেখানে প্রবলেম হবে সেখানে বলবেন, আমরা আস্তে আস্তে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয় এরকম করব। এবং এরকম সব ধরনের 1টা 2টা করে অঙ্ক করে আমরা যখন 8টা বা 10টা অঙ্ক দেখে ফেলবো, তখন আসলে আমাদের এটা নেওয়ার বিশেষ কোনো প্রবলেম থাকবে না, এবং কনসোলিডেশনটা আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো আশা করি। তো এরকম একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমি আসলে আজকের সেশনটা শুরু করছি। আপনাদের এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। এটা ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা গুডউইল ক্যালকুলেশনটা দেখেছিলাম গত ক্লাস পর্যন্ত। তো এখানে একটু সবাই একটু যদি রেসপন্স করেন ভালো হয়। গুডউইলটা আসলে 2টা ভ্যালু থাকে, এটা কেউ মনে করতে পারছেন? গুডউইলের ভ্যালু 2টা হয়। একটা ভ্যালুকে আমরা বলছি গুডউইল অ্যাট অ্যাকুইজিশন। আমরা যে গুডউইলটা ক্যালকুলেট করে বের করি, সেখানে আমরা কনসিডারেশন ট্রান্সফার তার থেকে আমি নেট অ্যাসেটটা বিয়োগ দিই, প্রথমে এনসিআইটা যোগ করে নিই। এবং এরকম সবগুলো অঙ্ক এই ধরনের ছিল। তো এই অঙ্কে যেই রেজাল্টটা আসে সেটাকে আমরা বলছি যে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন। এবং অ্যাকুইজিশনটা তো আসলে হয় 3 বছর, 4 বছর বা 5 বছর পূর্বে, অথবা এই বছরের মাঝখানে কোনো একটা সময়, 6 মাস, 8 মাস বা 1 বছর আগে। তো আমরা যে ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করতে আমাদেরকে বলতেছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করো, সেটা কিন্তু আমাকে বলবে ইয়ার এন্ডের। তাহলে অ্যাকুইজিশন ডেট এবং ইয়ার এন্ডের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। তো অ্যাকুইজিশন ডেটে, যেমন এই এক্সাম্পলটাতে অ্যাকুইজিশন ডেটে একটা গুডউইল ছিল 2000, আর ব্যালেন্স এটা লাস্টে যেটা আসে ইয়ার এন্ডে সেখানে আসছে 1000, অর্থাৎ
এর সাথে একটু ইম্পেয়ারমেন্ট হতে পারে। আপনারা জানেন গুডউইলের ইম্পেয়ারমেন্ট হয়, গুডউইল আসলে ইনক্রিজ হবে না কিন্তু ইম্পেয়ারমেন্ট হয়। তো ইম্পেয়ারমেন্ট হয়, আমাকে এই ফাইনাল ব্যালেন্সটা নিতে হবে, এটা মনে রাখতে হবে। তেমনিভাবে আমার এনসিআই ক্যালকুলেশনটাও সহজ। এনসিআইটা আমার যেই পার্সেন্টেজটা আমি ওন করি না সাবসিডিয়ারির, সেই পার্সেন্টেজটা হচ্ছে এনসিআই। তো এটার ক্যালকুলেশনটা হবে এনসিআই অ্যাট অ্যাকুইজিশন এর সাথে কিছু যোগ বিয়োগ হয়ে ফাইনাল এনসিআইটা দাঁড়াবে। এনসিআই অ্যাট অ্যাকুইজিশনটা আমরা আবার অলরেডি আমরা জানি, কারণ আমরা যখন গুডউইল ক্যালকুলেট করি তখন আমাকে এনসিআই যোগ করতে হয়। সেই এনসিআইটা দুইভাবে থাকে, দেয়া থাকে, বা একটা কোম্পানির অপশন পলিসি দুইভাবে সে যে কোনো একভাবে করতে পারে। এটা কি কেউ মনে করতে পারেন এনসিআই কতভাবে করা যায় বা কি কিভাবে করা যায় দুই ভাবের মধ্যে? ফেয়ার ভ্যালু আর আপনার প্রপোর্শনেট মেথড। proportional ফেয়ার ভ্যালু এবং প্রপোর্শনেট মেথড। ফেয়ার ভ্যালু হলো যদি এনসিআই এর শেয়ারের দাম দেওয়া থাকে অথবা থোক অ্যামাউন্টও থাকতে পারে। বলা হলো যে এনসিআই এর প্রতি শেয়ারের দাম ইয়ার এন্ডে এত টাকা বা অ্যাকুইজিশন ডেটে এত টাকা। তো এটা অনুযায়ী আমার কতটা শেয়ার এনসিআই এর কাছে আছে আমি জানি, কারণ কত পার্সেন্ট শেয়ার এনসিআই সেটা জানি, সেটা গুণ দিয়ে বের করবো। অথবা একবারে অ্যামাউন্ট অনেক অঙ্কে বলে দেয় যে 2.5 লাখ 5 লাখ ধরে সে একটা ফিক্সড অ্যামাউন্টও বলে দেয়, তাহলে ওইটাই হলো আমার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট এনসিআর। আরেকটা হতে পারে প্রপোর্শনেট মেথড। তো প্রপোর্শনেট মেথডটা হলো আমাদের নেট এসেটের অংশ অনুযায়ী বের হবে। আমরা টোটাল নেট এসেট প্রথম বের করব অ্যাট অ্যাকুইজিশন। অ্যাট অ্যাকুইজিশনে নেট এসেট বের করার পর সেটার এনসিআই পার্সেন্টেজটা নিব, এটাকে আমরা বলবো এনসিআই অ্যাট অ্যাকুইজিশন। এখন আমাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাইতে হবে সেই পরিমাণটা কিন্তু অবশ্যই নেট এসেট এনসিআই অ্যাট অ্যাকুইজিশন হবে না। ওইটা এনসিআই অ্যাট অ্যাকুইজিশনের সাথে আরও যে যে ট্রানজ্যাকশন থাকবে প্রফিট লস রিলেটেড সেগুলো অ্যাডজাস্ট করার পর আমার এনসিআইটা দাঁড়াবে। তো এখানে তারা যেটা বলছে যে এনসিআই এর পরিমাণটা হবে, আমি এই স্লাইডটা দেখাচ্ছি, এনসিআই এর পরিমাণ হবে আপনার এনসিআই অ্যাট অ্যাকুইজিশন যা আছে তার সাথে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের যোগফল। অর্থাৎ একটা সাবসিডিয়ারি পোস্ট অ্যাকুইজিশনে যে প্রফিটটা করে, পোস্ট অ্যাকুইজিশনের প্রফিট আমি কোথায় পাবো? আমার যে নেট এসেট আছে সেই নেট এসেটের একটা ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হওয়াতে নেট এসেট যত বাড়লো, মনে করেন আমার নেট এসেট ছিল 100 হয়ে গেছে 150, তাহলে নেট এসেট বাড়লো 50। এই 50-এর আমি যদি এনসিআই 20% থাকি তাহলে 50-এর 20% আমার এনসিআর জন্য রাখতে হবে। আর এনসিআর পূর্বে যেই পার্সেন্টেজ ছিল তার সাথে 50-এর 20% যোগ হবে, এটা গিয়ে ফাইনাল ব্যালেন্স দাঁড়াবে। তো এখানে তারা যেরকম শর্টকাট দিয়েছে এটা ভুল বলবো না, এটা সঠিক, বাট এর সাথে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে। আরও কিছু অ্যাডজাস্টমেন্ট বলতে যতগুলো অ্যাডজাস্টমেন্ট সাবসিডিয়ারের প্রফিটকে প্রভাবিত করবে, আমি আবার বলছি, যতগুলো অ্যাডজাস্টমেন্ট সাবসিডিয়ারির প্রফিটকে বাড়াবে অথবা কমাবে। মনে করেন সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে লাভে সেল করেছে, যেটা ইন্টারনাল লাভ, ইন্ট্রা কোম্পানি প্রফিট। তো ইন্ট্রা কোম্পানি প্রফিটকে আমরা ভ্যানিশ করে দিই, এই কারণে এই সাবসিডিয়ারির প্রফিট কমাতে হবে। অর্থাৎ সাবসিডিয়ারির যে প্রফিটটা অঙ্কে বা বইয়ে বা যেভাবে দেয়া আছে আমাদের করতে বলেছে সেটা সঠিক নাই, সেখানে কিছু কারেকশন হবে। এই যে প্রফিটটা আমাকে কমাইতে হবে, তো প্রফিট যদি 10 টাকা কমে, আমি এনসিআই যদি 20%-এর মালিক থাকি, তাহলে এনসিআই এর পোর্শনেও ওই 2 টাকা কমাইতে হবে। এটা হচ্ছে লজিক আর কি। যদি কোনো কারণে এটা তো নেট এসেটের যে ওয়ার্কিংস ওখানে করতে হবে, তাই না? হ্যাঁ, ওখানেই করা যাবে, নেট এসেটের ওয়ার্কিং করা যাবে। তো যদি প্রফিট থাকে, অর্থাৎ এক কথায় বলে দিলে এখানে যেই প্রফিট এবং লসের যে ট্রানজেকশনগুলো থাকবে সেই ট্রানজেকশনগুলো অনুযায়ী এনসিআই এর পার্সেন্টেজে অত পরিমাণ বাড়বে অথবা কমবে। আর প্রথমত এনসিআই অ্যাকুইজিশন থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে
যে প্রফিটটা সে দেখাচ্ছে সেই প্রফিটের পার্সেন্টেজটা যোগ হবে। তো আমরা যেটা দেখছিলাম যে সি বট 55% D Limited several years ago for 10 lakh. D Limited has share capital 5 lakh and retained earnings 750 lakh and fair value of non-controlling interest was 6 lakh. এখানে গুডউইল ক্যালকুলেট করতে বলছে। তো গুডউইল ক্যালকুলেট করলে আমাকে এনসিআই বের করতে হয়। এখান থেকে আমি এনসিআইটা কি বের করতে পারবো? এই এনসিআই তো বলা আছে ফেয়ার ভ্যালু 6 লাখ। এনসিআই বলা আছে ফেয়ার ভ্যালু 6 লাখ, ঠিক আছে। তাহলে আমার গুডউইল ক্যালকুলেট করতে গেলে আমার ফার্স্ট আইটেম কি লাগবে? কনসিডারেশন ট্রান্সফার 10 লাখ আর এনসিআই 6 লাখ যোগ হবে আর বিয়োগ হবে নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন যা 5 লাখ এবং 7.5 লাখ বা 12.5 লাখ। তো 12.5 লাখ থেকে আমার বিয়োগ হবে এনসিআই এট অ্যাকুইজিশন। এখানে এনসিআই এট অ্যাকুইজিশন এখানে তারা হচ্ছে প্রপোর্শনেট মেথডে করেছে, ঠিক আছে। এই 5,62,000 জায়গায় যদি আমরা 6 লাখও দিতাম এটা সঠিক হইতো, বাট এখানে আমরা প্রশ্নের ফার্স্ট পার্টটা পড়ি না। গুডউইল এনালাইজিং কোম্পানিজ পলিসিস টু মেজার কন্ট্রোলিং ইন্টারেস্ট এট অ্যাকুইজিশন প্রপোর্শনেট শেয়ার অফ নেট অ্যাসেট, এটা না করার কারণে আমরা 6 লাখ দিতে চাইছিলাম। আসলে কি হবে, 6 লাখের পরিবর্তে এটা 12.5 45% বা 5,62,500 হবে। তাহলে আপনার প্রশ্নটা পড়ে দেখতে হবে যে কোন মেথডে আমাকে করতে বলছে, ঠিক আছে। এটা তো প্রথমে আমি এনসিআই ক্যালকুলেট করলাম। তারপর আমরা এখন চলে আসলাম গ্রুপ রিটেন্ড আর্নিংস। গ্রুপ রিটেন্ড আর্নিংস বলতে নর্মালি প্যারেন্টের যেই রিটেন্ড আর্নিংসটা থাকে এটা পুরোটা আসবে, আর সাবসিডিয়ারির যে অংশটুকু সে ওন করে প্যারেন্ট সে অংশটুকু পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা আসবে। অর্থাৎ সাবসিডিয়ারি অ্যাকুইজিশনের পরে কিছু প্রফিট করেছে, সেই প্রফিটের 80% বা 70%-এর মালিক হচ্ছে আমাদের প্যারেন্ট, সেই প্যারেন্টের অংশটা যোগ হবে। পাশাপাশি যদি কোনো গুডউইল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে তা বিয়োগ হবে। আর এখানে যদি কোনো অ্যাসোসিয়েট থাকে, অ্যাসোসিয়েটের যে অংশটা ধরেন 20%, 15%, সরি 25-এর প্লাস আর কি, 25 থেকে 50-এর মধ্যে 30 বা 35% বা 25% যে অংশটুকু প্রফিট সে করবে অ্যাসোসিয়েটের ওই বছরের, সেই প্রফিটটা আমার ইয়েতে আসবে, এই গ্রুপ রিটেন্ড আর্নিংসে আসবে। গ্রুপ রিটেন্ড আর্নিংসে তাহলে প্যারেন্টের রিটেন্ড আর্নিংস পুরোটা আসবে আর সাবসিডিয়ারির আসবে অ্যাকুইজিশনের পরবর্তী যেটুকু আছে তার প্যারেন্টের অংশ। আর গ্রুপ রিটেন্ড আর্নিংসের সাথে যে অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে এগুলো হচ্ছে প্যারেন্টের যেই কোনো প্রফিট অথবা লস, প্যারেন্টের নর্মাল প্রফিট লস রিটেন্ড আর্নিংসে দেওয়া আছে, কিন্তু প্যারেন্ট দেখা গেল কোনো একটা আইটেম অতিরিক্ত লাভে নিজেদের মধ্যে সেল করেছে, ইন্ট্রা কোম্পানি ব্যালেন্স, অথবা কোনো একটা অ্যাসেট সে সেল করেছে প্রফিটে, ঠিক আছে, অথবা ডিভিডেন্ড দিয়েছে, নিজেদের মধ্যে লেনদেন হয়েছে। এই ধরনের যদি কোনো ট্রানজ্যাকশন থাকে তাহলে সেগুলো এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার কথাটা আমাদের কিন্তু এই ফরম্যাটে বলা নাই, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে। এটা অথবা আমি পরের ইয়াতে চেঞ্জ করে দিতে পারি, সেটা সমস্যা না। তাহলে আমার প্যারেন্টের অংশ এবং সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশনের অংশ এগুলো যোগ হবে। আর যদি গুডউইল থাকে, মূল কথা আমার প্যারেন্টের সাথে যতগুলা ট্রানজ্যাকশন প্রফিট লস থাকবে সবগুলো যোগ বা বিয়োগ হবে। এখানে একটা এক্সাম্পল হিসেবে ছিল প্যারেন্টের 800 এবং এটা 80% সাবসিডিয়ারি ছিল, যার রিটেন্ড আর্নিংস 300 বেড়েছে, ধরেন 900 ছিল 1200 হয়েছে, অ্যাকুইজিশনে ছিল 900, পোস্ট অ্যাকুইজিশনে ছিল 1200, তাহলে যে 300 বাড়লো সেই 300-র 80%-এর মালিক এই প্যারেন্ট, এটা প্যারেন্টের রিটেন্ড আর্নিংস সাথে যোগ হচ্ছে, এটা হচ্ছে ইস্যু।
আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক যখন দেখবো তখন আর ভালোভাবে বুঝবো। এখানে একটা ছোট কাট করে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা বুঝলে আপনি মোটামুটি গ্রুপ রিটেন আর্নিংসটা বুঝতে পারবেন। তো উইলিয়ামস অ্যাকোয়ার্ড 80% ইকুইটি শেয়ার যেটা অন 1 এপ্রিল 2014 on যেটা's রিটেন আর্নিং ওয়াজ 2 লাখ। যেটাকে সে যখন অ্যাকোয়ার করে তখন রিটেন আর্নিং ছিল 2 লাখ, আর 80% সে অ্যাকোয়ার করছে। ডিউরিং দ্য ইয়ার 31st March 2015, এক বছর পরে উইলিয়ামস টোটালিং 3,20,000 গুডস হচ্ছে পারচেস করছে। তাহলে সেল করেছে কে? উইলফ্লো, মানে প্যারেন্ট সেল করেছে 3,20,000 টু সাবসিডিয়ারি। 1/4 অফ দি গুডস আর স্টিল ইন দ্য ইনভেন্টরি। এর 4 ভাগের 1 ভাগ এখনো রয়ে গেছে। এখানে 25% মার্কআপ যোগ করা হয়। তাহলে এখানে আনরিয়ালাইজড প্রফিট কতটুকু আছে? এরকম করে কি জানেন কেউ আনরিয়ালাইজড প্রফিট কতটুকু হবে? যেটুকু গোডাউনে আছে বিক্রি হয় নাই ওইটাই হলো ওইটার পার্সেন্টেজটা আনরিয়ালাইজ প্রফিট। হ্যাঁ, ওইটার পার্সেন্টেজ হবে, যেহেতু এখানে আমার দেখতে হবে মার্কআপ নাকি মার্জিন। যেহেতু মার্কআপ ম্যাক্সিমাম টাইমে মার্কআপ থাকে, তাহলে আমরা কি করব, মার্কআপ 25 মানে অর্থাৎ 3,20,000 গুণ 25 ভাগ 125 এরকম দিব। আর এটাকে পরে আবার 4 ভাগের 1 ভাগ করে নিব, অথবা 3,20,000কে আগে 4 ভাগের 1 ভাগ করে নিতে পারি। যেটুকু আমার সেল হয় নাই সে অংশটুকুর অনুপাতে আমি বের করে নিব। ঠিক আছে, তাহলে আমার 3,20,000-এর 4 ভাগের 1 ভাগ যদি আগেই করে নিই, সেটা কত দাঁড়ায়? 80,000। 80,000। এই 80,000 গুণ 25 ভাগ 125, তাহলে এটা মনে হয় 16,000 আসে। 16,000 এটা কার প্রফিট? যে সেল করেছে তারই প্রফিট। এখানে সেল করেছে কিন্তু উইলফ্লো, বলছে যে যেটা পারচেজ গুডস ফ্রম উইলফ্লো। তাহলে প্যারেন্ট সেল করেছে 3,20,000, যার মধ্যে 16,000 প্রফিট রয়ে গেছে। এই প্রফিটটা কোথায় রয়ে গেছে? প্যারেন্টের ইনকামে রয়ে গেছে এবং প্যারেন্টের ইনভেন্টরির ভিতর রয়ে গেছে। তো এটা আমাকে বের করতে হবে। at 31st March উইনফ্লো যেটা 31st March the retained earnings of উইনফ্লো যেটা ওয়ার 4,50,000 এবং 3,40,000 রেসপেক্টিভলি। এখন আমার কত হবে? আমার গ্রুপ রিটেন্ড আর্নিংস কত হবে? ঠিক আছে, একটু স্ট্রাকচারটা কেউ বলতে পারেন? গ্রুপ রিটেন্ড আর্নিংস এর স্ট্রাকচারটা কি ছিল? আমরা একটু আগে দেখাইছি, অত মুখস্থ করার মতো বলি নাই। স্ট্রাকচার ছিল প্যারেন্ট শেয়ার, তাহলে প্যারেন্টের শেয়ার কত? 4,50,000। ঠিক আছে, আর পিস শেয়ার অন এস পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটা কত হবে? সে সাবসিডিয়ারির প্রফিট কত করেছে? সাবসিডিয়ারির রিটেন আর্নিংস ছিল 2 লাখ, আর রিটেন আর্নিংস হয়েছে কত? 3,40,000। তাহলে সে প্রফিট কত করেছে? 1,40,000। 1,40,000। এই 1,40,000-এর প্যারেন্ট কত অংশের মালিক? 80%। তাহলে কত হয় অ্যামাউন্টটা? তার কাছে একটু ক্যালকুলেটর থাকলে একটু বলে দিন, লেট হবে। 1,12,000। 1,12,000। 1,12,000। তাহলে এখানে আমায় 1,12,000 যোগ দিব। আর কি করব? যদি গুডউইল থাকে, গুডউইল ইম্পেয়ারমেন্ট থাকে বাদ দিব। আর আমার প্যারেন্টের কোনো লাভ লস যদি অ্যাডজাস্ট হয় সেটা বাদ দিব বা যোগ করব। তো এখানে একটা লাভ ছিল অতিরিক্ত 16,000, যেটা আসলে তার প্রফিট না। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট আমাকে বাদ দিয়ে করতে হবে। তাহলে আমার কি করতে হবে? 16,000 এখানে বাদ দিব। এটাই হলো আমার রেজাল্ট। পরের স্লাইডের রেজাল্ট নাই, একটু মিলছে কিনা দেখে জানান।
মানে টিক দেয়া আছে 5,46,000 কি হয়েছে? জি 5,46,000। আচ্ছা, এখন এটা কি সবাই বুঝতে পারছেন গ্রুপ রিটেনার্সটা কিভাবে করতে হয়? এই অঙ্কগুলো প্যারেন্টের 4,55,000, পরে যে 1,12,000 এটা কি লিখলেন? পিএস পোস্ট 4,55,000 না 4,85,000। জি আচ্ছা, 4,55,000 এটার ভাই নাম যদি হচ্ছে নাম। পি শেয়ার অফ অ্যাসেস পোস্ট একুইজিশন প্রফিট। এরকম আপনার এত ডিটেইল কথা না লিখলেও কোনো অসুবিধা নাই। শুধু লেখেন যদি সাবসিডিয়ারি, তাও লিখলে হবে। হ্যাঁ, স্যার 16,000টা বের করার আরেকবার যদি একটু বলতেন। 16,000 টাকা আমরা বের করবো এভাবে 3,20,000 দেওয়া আছে না? জি 3,20,000 দেওয়া আছে। 3,20,000 ইন্টু 25 ভাগ 125। তিন লাখ 20 ইন্টু 25 ভাগ 125 এটা আসবে, কিন্তু এই টাকাটা এই অ্যামাউন্টটা পুরোটা নাই, এটা আবার গুণ দিতে হবে 1/4 দিয়ে। আরেকটা কাজ করতে পারেন, আগে 1/4 করে 80,000 গুণ 25 ভাগ 125, এটা হচ্ছে পার্সেন্টেজ আর কি। ঠিক আছে, আমরা এটার অঙ্কটা আরেকভাবে দেখাবো, তো আমি কিন্তু শর্টকাটে বললাম। এটার অঙ্কটা আমরা ডিটেলও দেখাবো, এটার অঙ্ক আছে এই আজকের ক্লাসে আছে। হ্যাঁ, এভাবে আমরা করি যে সেল এক লাইনে দেখা দিতে পারি। ধরেন এখানে আছে সেল কত 125 টাকা সেল করলে কস্ট হয় 100 আর গ্রস প্রফিট হয় 25, এরকম না বিষয়টা? তাহলে এখানে 125-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 80,000। এখন 80,000 সেল করলে কস্ট কত? যিনি প্রশ্ন করছিলেন বলতে পারবেন এটা? 125 টাকা সেল করলে কস্ট হয় 100 টাকা, 80,000 সেল করলে কস্ট প্রাইস কত? 64,000। হ্যাঁ, 64,000। তাহলে প্রফিট কত হয়? 16,000। এটাই হচ্ছে এখানে বের করছে, এটা সংক্ষেপে বের করছে, এটা সংক্ষেপে বের করছে, আর এটা ডিটেইল বের করে নিই। এটা আমরা দেখবো, এখনই দেখছি। এই যে এই স্লাইডে চলে আসলাম, তো ইনভেন্টরি পিইউপি এই প্রফিটটা আমাদের ইনভেন্টরি যদি কেউ সেল করে, প্যারেন্ট অথবা সাবসিডিয়ারি, এবং সেল করার পরে যার কাছে এই গুডসটা রয়েছে সে যদি সেল না করতে পারে, গুডসটা তার কাছে থেকে যায় এবং সেলটা যদি লাভে হয়, তাহলে এই লাভের অংশ থেকে এই অতিরিক্ত লাভটা বের করে নিতে হয়, গ্রুপ থেকে অ্যাডজাস্ট করতে হয়। লাভের অংশ হিসাব করতে হয় সেলিং প্রাইস গুণ মার্কআপ ভাগ 100 যোগ মার্কআপ, অর্থাৎ যে আমরা 25 গুণ 125 করেছি, এটা হচ্ছে এখানে লাভের অংশ। এটা হচ্ছে 25 গুণ 25 ভাগ 125, 25% হলে, আর 20% হলে 20 ভাগ 120, এরকম। তো এটা দিয়ে আমাদের বের করতে হয়। এখন এই প্রফিটটা কার অংশ থেকে আমি সরাবো? যে সেলার, ইফ প্যারেন্ট ইজ সেলার, অ্যাডজাস্ট গ্রুপ রিটেন আর্নিংস। প্যারেন্টের প্রফিট কোথায় যায়? প্যারেন্টের রিটেন আর্নিংসে, এবং প্যারেন্টের রিটেন আর্নিংসে গ্রুপ রিটেন আর্নিংসে। আর সাবসিডিয়ারির প্রফিট কোথায় যায়? সাবসিডিয়ারি সকল অ্যাডজাস্টমেন্ট হবে নেট এসেটে, সাবসিডিয়ারির নেট এসেটে। ঠিক আছে, এখন যে অংশটুকু আমি সেল করলাম না, এই অংশটুকুরই আমি আনরিয়ালাইজড প্রফিট বের করি, আর যেটুকু সেল হয়ে গেছে সেটা বের করতে হয় না। এটার কারণ কি বলেন তো? কারণ সেল করে দিছি, মানে 30,000 সেল ছিল, 20,000 বাইরে সেল করেছে, আর 10,000 রয়ে গেছে, এবং প্রফিটের পার্সেন্টেজ ছিল 25% মার্কআপ। এখন আনরিয়ালাইজড প্রফিট কত?
আনরিয়ালাইজড প্রফিট হবে 10,000 ইন্টু 25/125, এটা ঠিক আছে। তো যে 20,000 সেল হয়ে গেছে এটার জন্য আর আমার হিসাব করা লাগতেছে না, আনরিয়ালাইজড নাই। কারণ কি? কারণ এটা তো গ্রুপের বাইরে সেল হয়ে গেছে, গ্রুপের বাইরে সেল হয়ে গেছে। আর এখানে প্রফিটটা কেন আমি বাদ দিচ্ছি এটা কেউ বলতে পারবেন? স্যার আনরিয়েলাইজ আছে এই জন্য। আনরিয়ালাইজড আছে, আচ্ছা আনরিয়ালাইজড আছে। দেখেন আপনার জিনিসের দাম ছিল 10,000, এখন বিক্রি করছেন 12,000, তখন সবটাই রয়ে গেছে, কোনোটাই সেল হয় নাই। এখন ইনভেন্টরিতে প্যারেন্টের, মনে করেন সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে সেল করছে, তাহলে প্যারেন্টের ইনভেন্টরিতে ওই গুডসটার দাম কত থাকবে? 12,000 থাকবে না 10,000 থাকবে? 12,000 থাকবে, 12,000 কারণ সে 12,000-এ কিনেছে, 12,000 রাখবে। আর সাবসিডিয়ারি তো সেল করেছে, এখন এই যে ইনভেন্টরিতে 12,000 রয়ে গেল, আসলে তো জিনিসটার দাম হচ্ছে 10,000। আমি যে 12,000 লিখলাম, জিনিসের দাম তো বাড়ে নাই। একই পণ্য একজনের কাছে ছিল 10,000, আরেকজনের কাছে নোট করে রাখছি 12,000, এই 2,000 টাকা প্রফিট আমাকে বের করতে হবে। আর প্রফিট বের করার জার্নালটা কি হবে? ইনভেন্টরি ক্রেডিট, কারণ ইনভেন্টরি কমাবো। আর ডেবিট করব কি? ডেবিট করব রিটেন আর্নিংস, ঠিক আছে। কার ইনভেন্টরি কমাবো কেউ বলতে পারেন? প্যারেন্টের। প্যারেন্টের, আচ্ছা। ইনভেন্টরি কমাবো যে কিনেছে তার। আর আমরা যদি দুইটা ইনভেন্টরি কোথায় যাবে? প্যারেন্টের ইনভেন্টরি, সাবসিডিয়ারি ইনভেন্টরি, দুইজনের ইনভেন্টরি কিন্তু একসাথে যোগ হয়, তাই না? হ্যাঁ, তাহলে যে কোনো এক জায়গা থেকে বিয়োগ দিলেই হচ্ছে, মানে টোটাল থেকে বিয়োগ দিলেই হচ্ছে। তো 100 টাকা গুড সেল করছে 125 টাকায়, এটা ইয়ার এন্ডে রয়ে গেছে, তাহলে আনরিয়ালাইজড প্রফিট হলো 25। এই 25-এর জার্নাল হবে ইনভেন্টরি ক্রেডিট করব, কমাবো 25, আর রিটেন আর্নিংস ডেবিট করব, সেটাও কমাবো, প্রফিট কমাবো আর কি। জেমস বট 80% ইকুইটি শেয়ার, Molly 8 lakh when retained earnings 1,50,000. এখন ডিউরিং দ্য ইয়ার মলি সোল্ড গুডস টু জেমস, মানে মলি হচ্ছে সাবসিডিয়ারি, সে 1,20,000 বেসড অন এ মার্ক আপ অফ 20%। 1,20,000-এর 20% মার্ক আপ করলে কি হবে? 1,20,000 গুণ 20 ভাগ 120। এরপর বলছে হাফ অফ দ্য গুডস রিমেন ইন দ্য ইনভেন্টরি, এই জন্য 50% করছে শেষে। হ্যাঁ, আনসার আসে কত? 10। তাহলে এই 10-এর জার্নাল কি হবে? ইনভেন্টরি কমাবো, যাই হোক ইনভেন্টরি কমবে, প্যারেন্টের হোক সাবসিডিয়ারি হোক, ইনভেন্টরি কমবে। আর রিটেন আর্নিংস কমবে কার? রিটেন আর্নিংস কার কমবে? সাবসিডিয়ারি। না, হ্যাঁ সাবসিডিয়ারির সঠিক, বাট আনসারটা এভাবে দিবেন যিনি সেল করেছে তার, কারণ যে লাভ করছে তারই কমাতে হবে। এনে সাবসিডিয়ারি কমছে, এই জন্য সাবসিডিয়ারি রিটেন আর্নিংস কমছে। এখন মজার বিষয় হলো সাবসিডিয়ারি রিটেন আর্নিংস কমলে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এনসিআইও কমবে। মানে সাবসিডিয়ারি রিটেন আর্নিংস যদি 10 টাকা কমে আর এনসিআই যদি 20% হয়, তাহলে 2 টাকা এনসিআই আমাকে কমাইতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা এই জন্যই আমরা এখন তো ছোটো ছোটো অঙ্ক করতেছি, বুঝতেছি না। তো যখন একই অঙ্ক আমরা এনসিআই বের করব, একই অঙ্কের গুডউইল বের করব, একই অঙ্কের গ্রুপ রিটেন আর্নিং বের করব, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কোথায় কোথায় আমি বের দিচ্ছি। মিডিয়ার অ্যাকুইজিশন, মিডিয়ার অ্যাকুইজিশনটা আপনার কখনো যদি বছরের মাঝখানে অ্যাকুইজিশন হয় আর কি, মানে যদি 3 বছর 4 বছর 5 বছর বা 10 বছর আগে অ্যাকুইজিশন হয়, এটার কোনো সমস্যা নাই। ঠিক 1 বছর আগে অ্যাকুইজিশন হলেও প্রবলেম নাই, কিন্তু অ্যাকুইজিশনটা যদি মাঝখানে হয় তাহলে আমার রিটেন আর্নিংসের যেই বিগিনিং ব্যালেন্স এটা বের করা একটু প্রবলেম মনে হতে পারে। তো এখানে আমি জটিল অঙ্কটায় আমি যাচ্ছি না, আমি কি পয়েন্টটা আপনাকে একটু ধরাই দিচ্ছি, জাস্ট দেখেন। কি পয়েন্টটা হচ্ছে এস হচ্ছে 20,000 দিয়ে, পি এস এর শেয়ার কিনছে 20,000 দিয়ে। আচ্ছা, এখন এস এর রিটেন আর্নিংস ছিল 15,000, এস এর রিটেন আর্নিংস হচ্ছে 15,000 1 জানুয়ারি,
কিন্তু সে অ্যাকোয়ার করছে কবে দেখেন 31শে মে, তাহলে কয় মাস পরে? 5 মাস পরে অ্যাকোয়ার করছে। অ্যাকোয়ার করার পরে এস এর ইকুইটি দাঁড়াইছে কত? এস এর রিটেন আর্নিংস দাঁড়াইছে 15,600। এটা কয় তারিখের ব্যালেন্স? 31 ডিসেম্বর। ডিসেম্বর। জি, 31/12। খুব মজার দেখেন, এখন 31/12 ব্যালেন্স আপনি পাইলেন, আরেকটা পাইছেন 1 জানুয়ারির ব্যালেন্স পাইছেন, তাই না? 15,000। তাহলে 15,000 থেকে বাইরে কত বাড়ছে? 600 বাড়ছে। এখন আমরা যেই গুডউইল ক্যালকুলেট করি অথবা আমরা যে নেট অ্যাসেট ক্যালকুলেট করি সেটা কয় তারিখের আমরা ক্যালকুলেট করি? অ্যাট অ্যাকুইজিশনের বের করি না? এনসিআই অ্যাট অ্যাকুইজিশন বের করি, গুডউইল অ্যাট অ্যাকুইজিশন বের করি, নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন বের করি। তো আমার এখানে সাবসিডিয়ারির যে রিটেন আর্নিংস, এটা তো নেট অ্যাসেটের একটা অংশই। সাবসিডিয়ারি রিটেন আর্নিংসের অ্যাকুইজিশন হচ্ছে 31শে মে। 31শে মে আমার রিটেন আর্নিংস কত সাবসিডিয়ারির? 15,000ও না, 15,600ও না, দুটার মাঝামাঝি হবে না একটা? এটা তো বলা যায় মাঝামাঝি থাকবে নাকি? হ্যাঁ, এখন কত থাকবে কেউ অনুমান করতে পারেন? বিশেষ কোনো সায়েন্স না, এটা জাস্ট এটা এরকম যে এটা যেহেতু 12 মাসের, তাহলে প্রতি মাসে কত? 50 করে, তাহলে 5 মাসের জন্য 250 এদিকে আছে, মানে 15,250 ছিল, আর পরে 15,600 হয়েছে। বুঝতে পারছেন? এটা কেউ বুঝেন না, একটু একটু রেসপন্স করেন। 250টা কোথেকে আসলো? বা 15,250, 15,250 এই জিনিসটা কি বের হয়েছে? এটা বের হয়েছে 31শে মের রিটেন আর্নিংস। এখন রিটেন আর্নিংস বিষয়টা হচ্ছে আমরা এই বছরের শুরুতে করি বা বছরের শেষে করি, মাঝখানে তো কেউ রিটেন আর্নিংস বের করে না। কিন্তু আমার প্রয়োজন পড়ছে, কারণ আমি মাঝখানে কিনছি এই কোম্পানিটা। এখন আমার জানতে হবে যে মাঝখানে কত ছিল রিটেন আর্নিংস। তো এটা জানার আসলে বিশেষ কোনো বুদ্ধি নাই, একটাই, সারা বছর যেহেতু 600 প্রফিট করছে, 15,000 থেকে 600, 15,600 এসছে, তাহলে 5 মাসে 250 করছে। এই এর ক্যালকুলেশনগুলো এখানে দেওয়া আছে, এই যে 15,250 অ্যাকুইজিশনে ধরে নিছে 5/12। এরপর চলে আসলাম আমরা সেল অফ নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ একটা ফ্যাক্টরি অথবা একটা বিল্ডিং অথবা মেশিনারি সেল করছে প্যারেন্ট অথবা সাবসিডিয়ারি। এটা আর আনরিয়ালাইজড প্রফিট অলমোস্ট সেম। যে সেল করেছে সে তো একটা লাভ করেছে, তো ওই লাভটা, তার লাভটা কমাতে হবে। তার লাভটা কোথায় থাকে? প্যারেন্টের লাভ কোথায় থাকে? একটু রেসপন্স করেন। প্যারেন্টের লাভ কোথায় থাকে? রিটেন আর্নিংসে। সাবসিডিয়ারির লাভ কোথায় থাকে? সাবসিডিয়ারি রিটেন আর্নিংসে, অথবা সাবসিডিয়ারি নেট অ্যাসেটে আমরা অ্যাডজাস্ট করি। হ্যাঁ, এখন আর কোথা থেকে কমবে? আরেকটা জায়গায় কমবে, যে কিনেছে তার ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে নন কারেন্ট অ্যাসেটে কিন্তু রয়ে গেছে। মানে একটা বিল্ডিং ছিল 1 লাখ টাকার, বিক্রি হয়েছে 1,20,000, তাহলে যে কিনেছে তার ব্যালেন্স শিটে কত দেখাবে? 1,20,000 দেখাবে। তো নিজেরা এরকম দাম বাড়ায় দেওয়াটা আমাদের পছন্দ না, ঠিক আছে? আমরা যা দাম ছিল এটাই রাখবো। ওই যে বেশি করেছে তার অ্যাসেট থেকে আমি কমায় দিব। এখন ফাইনালি আসলে কি দাঁড়ায়? তার অ্যাসেট থেকে কমানো আর গ্রুপের অ্যাসেট থেকে কমানো একই কথা, কারণ দুইজনের অ্যাসেট আমরা কি করি? লাইন বাই লাইন যোগ করি। তো যোগ করাতে যেই প্রফিটটা এক্সট্রা রয়ে গেছে এটা সাবসিডিয়ারি অ্যাসেট থেকে কমাবো, মানে যে সেল করেছে না, যে কিনেছে তার অ্যাসেট থেকে কমাবো অথবা গ্রুপের অ্যাসেট থেকে কমাবো। আর প্রফিট কমাবো যিনি বিক্রি করেছে তার এখান থেকে। এখানে আরেকটা জিনিস মনে হয় এটা আনি নাই, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আমার দরকার ছিল, আমি একটু বলে নিই। এখানে আমার একটা জিনিস থাকে, এটা কমনলি থাকে, এটা দিলেই ভালো হতো। জিনিসটা এরকম, মানে আমি যেটা বলছিলাম, ধরেন 1 লাখ,
1 লাখেরটা বিক্রি হয়েছে 1,20,000। তাহলে আনরিয়ালাইজড প্রফিট কত? 20,000। ক্লিয়ার? এখন মনে করেন এই অ্যাসেটটা সেল হওয়ার সময় আর আমাদের যে রিমেনিং এস্টিমেটেড লাইফ থাকে, এই লাইফটা দেয়া থাকবে আপনার, ধরেন 10 বছর। তাহলে সে আসলে ডিপ্রিসিয়েশন করতো 10 বছরে আর 10,000, আর নতুন বছরে ডিপ্রিসিয়েশন হয়েছে কত? 12,000। এটা কি বুঝছেন? এটা একটু আরেকবার বলুন। আমাদের লাভ ছিল 20,000, ঠিক আছে? 20,000 নেওয়ার পরে যে এই অ্যাসেটটা কিনেছে সে করছে কি ডেপ্রিসিয়েশন দিচ্ছে। তো সে ডেপ্রিসিয়েশন কি নতুন রেটের উপর, নতুন ভ্যালুর উপর দিবে না আগের ভ্যালুর উপর দিবে? নতুন ভ্যালুর উপর। তাহলে সে ডেপ্রিসিয়েশন দিতেছে 12,000, আর আগের ডেপ্রিসিয়েশন কত ছিল? 10,000। যদি আগের জনের কাছে থাকতো তাহলে এটার ক্যারিং ভ্যালু থাকতো কত? 90,000। আর এখন যে নতুন জনের কাছে আছে তার ক্যারিং ভ্যালু কত আছে? 1,08,000। ঠিক আছে? তাহলে এর পার্থক্য কত? আসলে 18,000। তাহলে নেট যে আমার যে আনরিয়ালাইজড অংশ, এটা আসলে 20,000 আর থাকে না, কিছুটা কমে যায়, কারণ সে তো একটু ডেপ্রিসিয়েট করে। এই কারণে এই 18,000 আমাকে কি করতে হবে? পিপি কমাইতে হবে, এবং 18,000 যে কোনো একজনের রিটেন আর্নিংস কমাইতে হবে, যে সেলার। এখন কি ক্লিয়ার? তো এই এক্সাম্পল আমি দেখলাম না, আমরা হচ্ছে ভালো এক্সাম্পল করে ফেলছি। হ্যাঁ, এখানে ছিল 2 লাখের 2.5 লাখ বিক্রি করছে, তাহলে 50,000 রিটেন আর্নিংস কমাবে যে সেল করেছে, আর ক্রেডিট করছে পিপি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, বা বিল্ডিংটা বা যে এটা আইটেমটা সেল করেছে এটা। দেন ডিপ্রেশনের বিষয়টা আনে না, এটা আসলে পরীক্ষায় মোটামুটি 100%-এর মধ্যে 90%-ই থাকে। ইন্ট্রা গ্রুপ সেল অফ নন কারেন্ট অ্যাসেট, আবার প্লান্ট কস্টিং 10,000, এটা 12,500-তে সেল করছে। ডিপ্রিসিয়েশন সে চার্জ করে 10%। এর আনসারটা দেখেন ডাইরেক্ট, তাহলে এটা বুঝে যাবেন। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন এটার? দশ হাজারের কে সেল করছে? পি কোম্পানি ওনস এস, অ্যান্ড 1 জানুয়ারি এত এস কোম্পানি সেলস প্লান্ট, মানে সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে 2,500 লাভে বিক্রি করছে। তাহলে 2,500 লাভে যদি বিক্রি করে, 1,000 আনরিয়ালাইজড হয়ে গেছে। কিন্তু পি কোম্পানি আফটার চার্জিং ডিপ্রেশন প্লান্ট 27,000, এবং এস কোম্পানি ইনক্লুডিং প্রফিট অন সেল অফ প্লান্ট, এই দুটো হচ্ছে রিটেন আর্নিংস 18,000। শো দ্য ওয়ার্কিংস অফ কনসলিডেটেড রিটেন আর্নিংস। এটা কনসলিডেটেড রিটেন আর্নিংস বের করতে বলছে। তাহলে আমার পির যে টোটাল আছে সেটা নিব, আর এস এর 60% নিব। কিন্তু পির যেটা আছে এটাতেও ভুল আছে, অ্যাসেটটাতেও ভুল আছে, কারণ অ্যাসেট যা ভ্যালু দেওয়া আছে এখানে অ্যাডজাস্ট করতে হবে 2,500। ঠিক আছে? আমরা দেখি অ্যাসেট যে ভ্যালু ছিল 18,000, এখান থেকে 2,500 ডেপ্রিসিয়েশন কমবে। ঠিক আছে? 2,500 প্রফিট কমবে প্রথমে, তারপর ডেপ্রিসিয়েশন বাড়বে। আর এরপর যেই কারেক্টেড অ্যামাউন্টটা আসলে অ্যাসেট, সেখানে কি হবে? সাবসিডিয়ারির যে পোর্শনটা আছে এটা যোগ হবে। এখানে আমরা আনসার আমরা কি বের করতেছি এটা কি বলতে পারেন? আমরা কিন্তু
নন কারেন্ট অ্যাসেটের পিওআরপি বের করতেছি না, আমাদের বের করতে বলছে এখানে বের করতে বলছে রিটেন আর্নিংস। তাহলে রিটেন আর্নিংসের সূত্রটা কি? প্রথম পির অংশ, তারপর পির পুরাটা, তারপর এসের। তাহলে পির পুরাটা হলো 27,000 আর এসের হলো 18,000-এর 60%। এভাবে দিলে অঙ্ক শেষ হয়ে গেছিল, কিন্তু এই 18,000টা ভুল আছে। 18,000 সঠিক কি হবে? 18,000 থেকে 2,500 বিয়োগ হবে। কারণ কি? কারণ 2,500 এক্সট্রা প্রফিট। আবার ওই যে 2,500 যে বিয়োগ করছে, সে আবার ওই যে 10% ডিপ্রিসিয়েশন দিছে না, আমরা যে এক্সাম্পল দিছিলাম 20,000, 1 লাখ থেকে 1,20,000, হ্যাঁ। তারপর যে 18,000 হলো, 20,000 থেকে আবার 2,000 কমে গেল, এরকম এখানেও 250 আবার কমবে। এই যে কারেক্টেড অ্যামাউন্টটা আসলো, এটার উপর 60% আসবে, 60% আসবে এই 27-এর সাথে। তাহলে আমার গ্রুপ রিটেন আর্নিংস বের হবে। বেশি জটিল মনে হইতেছে? একটু সিম্পলই, এটা এগুলো খুব কমনলি আসে। তো নেগেটিভ গুডউইল যদি বের হয় তাহলে কি হবে বলেন? এটা এক লাইন খালি জানলেই হবে। এটার নাম হচ্ছে বার্গেন পারচেজ। এই বার্গেন পারচেজটা কি হবে? প্যারেন্টের প্রফিটের সাথে যোগ হবে, প্যারেন্টের প্রফিটের সাথে প্যারেন্টের রিটেন আর্নিংসে যোগ হয়ে যাবে যদি বার্গেন পারচেজ হয়। আমরা আমাদের অঙ্ক করার সময় আমাদের ওয়ার্কিংসে লিখবো গুডউইল। গুডউইল লিখে শুরু করব, কনসিডারেশন ট্রান্সফার, এনসিআই, তারপর নেট অ্যাসেট বিগ দিব, তারপর রেজাল্ট যখন পজিটিভ আসবে তাহলে লিখবো গুডউইল অ্যাট অ্যাকুইজিশন, যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে লিখবো বার্গেন পারচেজ। এবং বার্গেন পারচেজটা আমি আমার রিটেন আর্নিংস ক্যালকুলেশনের সময় এটা মনে রাখবো, রিটেন আর্নিংস থেকে বিয়োগ দিব, গ্রুপ রিটেন আর্নিংস থেকে। গ্রুপ রিটেন আর্নিংসের সাথে যোগ করবো, যেহেতু এটা একটা আমার একটা ইনকাম বেস। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, কেউ কিছু বলছেন? স্যার সাবসিডিয়ারি হচ্ছে প্রফিট যদি হয় তাহলে ওর রিটেন আর্নিং না, সাবসিডিয়ারি কোথাও প্রফিট করলে, যেই প্রফিট এক্সট্রা প্রফিট করলে তো বিট করে, সাবসিডিয়ারির প্রফিটটা নেট অ্যাসেটে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে 99% টাইম এটা আসে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ সাবসিডিয়ারিটা যখন আমি অ্যাকুইজিশন করি তখন তার যে নেট অ্যাসেট ছিল সেই নেট অ্যাসেটের মানে ব্যালেন্স শিট ভ্যালু থেকে কিছু ভ্যালু বেশি ধরে নেওয়া হয়। তাহলে আমরা কেনার সময়টাকে বেশি দামে ধরবো। আমি এখানে শুধু জাস্ট কনসেপ্টটা দিচ্ছি, আমরা একটু গুডউইলের ফর্মুলাটা বলেন, গুডউইল কীভাবে ক্যালকুলেট করি? কনসিডারেশন ট্রান্সফার্ড, তারপর কি করি? প্লাস এনসিআই, এনসিআই, তারপর বিয়োগ করি, এটা থাকলো এটা থাকলো, আর বিয়োগ করি নেট অ্যাসেট। নেট অ্যাসেট এখন বলতেছে যে নেট অ্যাসেট মনে করেন ছিল 3 লাখ, এটা বলবে প্রথমে, অথবা 3 লাখের 3টা আইটেম বলতে পারে। নেট অ্যাসেটে কি থাকে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, এরকম বিভিন্ন 3টা আইটেম মিলে যোগ বললো 3 লাখ। শেষে একটা লাইন বলে দিবে যে একটা আইটেম যার ফেয়ার ভ্যালু আসলে বেশি ছিল, তাহলে একটা আইটেমের ফেয়ার ভ্যালু 50,000 বেশি। তার মানে কি? তাহলে এটা আমি আর 3 লাখ ধরতে পারবো না, আমি এটা ধরবো কত? 3,50,000। তাহলে আমি এই যে নেট অ্যাসেট বিয়োগ করবো সময় 3,50,000 বিয়োগ করবো, তাহলে আমার সব সঠিক হয়ে যাবে। ঠিক আছে, সে যদিও 3 লাখ ছিল তার ব্যালেন্স শিটে, কিন্তু অ্যাকুরেট হচ্ছে এটা 3,50,000, কারণ তার একটা অ্যাসেটের ভ্যালু বেশি ছিল যেটা তার ব্যালেন্স শিটে শো করে নাই, কিন্তু আমি তো কিনতেছি যেহেতু আমি সেটাকেই এটাকে কনসিডার করে নিব। এই হচ্ছে আমার কাজ। এখন এটার মধ্যে একটা আবার সে একটা ডেপ্রিসিয়েশনের ইস্যু থাকে। কীরকম? ধরেন এই 50,000 হচ্ছে একটা অ্যাসেট রিলেটেড, যে অ্যাসেটটার ভ্যালু 50,000 বাড়ছে। তো 50,000 যদি অ্যাসেটের ভ্যালু বাড়ে তাহলে সে তো আবার এক্সট্রা একটু ডেপ্রিসিয়েশনও চার্জ করবে। মানে 3 লাখে তার ডেপ্রিসিয়েশন চার্জ করার কথা 30,000, কিন্তু 3.5 লাখে সে ডেপ্রিসিয়েশন চার্জ করবে কত? 35,000। তাহলে এই যে 5,000 টাকা এক্সট্রা ডেপ্রিসিয়েশন চার্জ করলো, এটার জন্য আবার কি হবে? তার নেট অ্যাসেট আবার 5,000 কমে যাবে।
মানে একদিকে 50,000 বাড়বে আর একদিকে 5,000 কমবে। এই যে 3,45,000 থাকলো, এই 45ই হচ্ছে এখান থেকে বিয়োগ হবে মানে গুডউইলের সময়। তো এটা আপনারা এই অঙ্কটা দেখে নেবেন। এখানে যেমন ফ্রি হোল্ড ল্যান্ড, এটার ফেয়ার ভ্যালু হচ্ছে 30,000, অর্থাৎ 20,000 ছিল, যার ভ্যালু প্রকৃত ভ্যালু 30,000, তাহলে 10,000 বাড়বে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, এই ক্যালকুলেট করার সময় 10,000 এক্সট্রা ধরে নেবেন এট অ্যাকুইজিশনে। এটা অঙ্কে তো আমরা মানে আমি তো বললামই যে 90% বা 95% টাইম আসে। আর আমরা যে 8টা 10টা অঙ্ক দেখবো সবগুলো অঙ্ক এটা থাকবে আশা করি। এটা মুখস্থ এমনভাবে হয়ে যাবে যেটা কিছু মানে চোখ বুঝে করে ফেলবেন, দেখা মাত্রই বলবেন যে ফেয়ার ভ্যালু, বললাম অঙ্ক হয়ে যাবে, চিন্তা করছি না। ভাইয়া এটা তো বললেন যে যখন মানে বলা থাকবে যে একটা অ্যাসেট আছে যেটার ভ্যালু অতিরিক্ত 50,000। হ্যাঁ, হ্যাঁ, তো কমা আছে এরকমও থাকতে পারে না যে কমা আছে এরকম থাকবে না, কম আছে এরকম সাধারণত থাকে না। যদি থাকে তাহলে ওটাও ধরে নেবেন কম, বিয়োগ করে নেবেন। তবে আমরা কিছু জিনিস ধরে নিই, এটা যেহেতু মনে করছেন ভালো জিনিস। একটাকে বলে প্রি অ্যাকুইজিশন গুডউইল, মানে আমি যেই কোম্পানিটা সাবসিডিয়ারিকে অ্যাকুইজিশন করতেছি তার একটা গুডউইল আছে, তার অ্যাসেট গুডউইল। এখন ওই গুডউইলকে আমি কিন্তু এটাকে কনসিডার করব না, মানে তার গুডউইলকে আমি জিরো ধরে নিব। ঠিক আছে, তাহলে তার গুডউইল যদি 5,000 10,000 থাকে ওটাও আমাদের অঙ্কে আসবে, ওটাকে আমি জিরো ধরে নিব। এটা হচ্ছে কমানো আর কি। মূল কথা, আমি যেদিন অ্যাকুইজিশন করব সেদিন আমি যেভাবে আমার ব্যালেন্স শিটে রাখতে চাই, আমার কাছে তার আগের গুডউইলটা একটা জঞ্জাল মনে হয়, আমি এটা রাখবো না। আবার আমার কাছে তার বিল্ডিংয়ের ভ্যালু আসলে 3 লাখের জায়গায় 3.5 লাখ মনে হয়, আমি 3.5 লাখই রাখবো। আমি যেভাবে রাখতে চাই আমি সেভাবেই ধরে নিব। এতে করে আমার কি কি কমবে বাড়বে, এতে করে আমার গুডউইলটা কমবে অথবা বাড়বে। আমি যে তার গুডউইল হিসাব করছি সেটার সাথে এই সবগুলো আসলে অ্যাডজাস্ট হবে। তো আমরা আসছি এখন ক্যাশ ইন ট্রানজিট। ক্যাশ ইন ট্রানজিট আমি এখানে নাম দিচ্ছি ক্যাশ ইন ট্রানজিট, এটার আমি ডিটেল বলবো না, আমি একটা কথা বলবো, এটা দেশ একদম হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্যাশ ইন ট্রানজিট আসে, পাশাপাশি গুডস ইন ট্রানজিট একসাথেই, গুডস ইন ট্রানজিট। আর এটা নিয়ে আসলে কিছু লিখিও নাই, লেখারও নাই কিছু। আপনি জাস্ট যে কথাটা মনে রাখবেন, এটা হচ্ছে কোনো একটা জিনিস যদি কেউ পাঠায়, মনে করেন সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে গুডস পাঠাইছে, তো গুডসটা ছিল ট্রাকে, ওটা রাত্রিবেলায় অথবা এটা আসলে ওরা রিসিভ করে নাই, সে পাঠায় দিছে, সেল করেছে। ঠিক আছে, সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে সেল করেছে, তাহলে সাবসিডিয়ারি কি করেছে, তার ইনভেন্টরি কমায় দিচ্ছে যেহেতু সে সেল হয়ে গেছে, আর সে একটা সেল রিকগনাইজ করছে, সে সেল ইনকাম দেখাইছে, এই তো। ওইদিকে প্যারেন্ট যেহেতু এটা পায় নাই, প্যারেন্টের ইনভেন্টরি কিন্তু আর বাড়ে নাই, এবং প্যারেন্ট এটা যেহেতু পায় না, ওটাকে রিসিভেবল মানে পেয়েবল হিসেবে রিকগনাইজ করে নাই, যে সাবসিডিয়ারিকে তার কোনো টাকা দিতে হবে এটাও ধরে নাই। আমি গুডস ইন ট্রানজিটের কথা বলছি। এই কাহিনীটা কি বুঝতে পারছেন কখন হয় এটা? সাধারণত যখন ইয়ার এন্ডে কোনো একটা জিনিস ট্রান্সফার করা হয়, ট্রানজিট করা হয়, তখন এক পক্ষ পাঠায় দেয়, আরেক পক্ষ বলে আমি পাই নাই। যে পক্ষ গুডস পাঠাইছে সে সেল দেখায় এবং ইনভেন্টরি কমায় দেখায় যে তার এখান থেকে চলে গেছে। যেই পক্ষ রিসিভ করার কথা সে তার এখানে যোগ করে না এবং সে রিসিভেবল হিসেবেও স্বীকার করে না। এখন কি বুঝছেন কোয়েশ্চেনটা? বুঝছেন? আচ্ছা, সলিউশন একটা শব্দ, সলিউশন যেটা যেখানে যাওয়ার কথা ওখানে আপনি পৌঁছায় দিবেন। কি করার কথা? গুডসটা পৌঁছানোর কথা। এখন আমরা দুইভাবে করতে পারি। সে পাঠাইছে, আমরা করলাম কি, এই তুমি পাঠাও নাই, তুমি যে পাঠায়া ইনভেন্টরি ক্রেডিট করছো বা ইনভেন্টরি কমায় দিছো, তোমার কমানোর দরকার নেই, তুমি ইনভেন্টরি বাড়ায় ফেলো, তাহলে কি ব্যালেন্স মিলবে? তবে সেলটা কমাইতে হবে না স্যার? হ্যাঁ মিলবে। যদি সেল কমায় আর ইনভেন্টরি ফেরত নিয়ে নেয় তাহলে মিলবে, কিন্তু এটা আমরা করব না। আমরা কি করব,
পৌঁছায় দিব। ওইখানে আমরা বলবো যে তুমি পাও নাই বলতেছো, আসলে তুমি পাইছো, তুমি খুঁজে নিয়ে দেখো, এটা পাইবা। ওর এখানে আমি যোগ করাই দিব। বুঝছেন আমার থিমটা? ওর এখানে যদি আমি যোগ করাই যে পায় নাই, সে একটা রিসিভেবলও একটা পেয়েবলও রাখবে যে আমার টাকা দিতে হবে, যেহেতু আমি গুডস পাইছি। এই এখন ধরেন ক্যাশ, একজন ক্যাশ পাঠাইছে আর একজন পায় নাই, তাহলে আমি কি করব, যে পাঠাইছে তার ক্যাশকে আমি ব্যাক নিব না, আমি বলবো যে ঠিক আছে, যে পায় নাই তার ক্যাশে আমি যোগ করে দিব, যে যদি এমনটা ভুল না হয়ে থাকে তাহলে তুমি এটা যোগ করো, এখন তো পাইবা। ক্লিয়ার? যোগ করবে যে কিন্তু নাম দিবে জিনিসটা, ওই ট্রানজিট। হ্যাঁ, যেই জিনিসটা বের হয়ে গেছে হাত থেকে, এটাকে অপর প্রান্তে আপনি পৌঁছায় দিবেন। এটা হচ্ছে এখানে এই এই অ্যাডজাস্টমেন্টের কাজ। তো পৌঁছায় দিতে গিয়ে আপনার যদি যে ক্যাশ পাইছে, ধরেন এটা একটা ক্যাশটা কিসের এগেনস্টে ছিল, হয়তো একটা পেয়েবলের এগেনস্টে ছিল, হ্যাঁ, রিসিভেবল এগেনস্টে ছিল। যে ক্যাশ পাইছে সে ক্যাশ বাড়াবে আর রিসিভেবল কমাবে। সে মনে করবে যে অমুকের কাছে আমি টাকা পাইতাম, এটা পাইয়া গেছে। আর যে গুডস পাওয়ার কথা তাকেও ধরায় নেবেন যে গুডস সে পাইছে, তাহলে গুডসও বাড়ায় দেবেন ইনভেন্টরি, একই সাথে তার যদি পেয়েবল থাকে পেয়েবল বানায় দেবেন। এখানে আর কিছু বলার নাই, ওটা বাকিটা অঙ্ক দেখলে এমনিতেই বুঝবেন। তাহলে আমরা ক্যাশ ইন ট্রানজিট এবং গুডস ইন ট্রানজিট শিখলাম। এরপর এই এক্সাম্পলটা বেশ ইন্টারেস্টিং, এখানে মোটামুটি দুইটা দিক চলে আসছে। কারণ একজন 15,000 রিসিভেবল ছিল, বাট দিস ডাজ নট এগ্রি উইথ দ্য করসপন্ডিং 1,000। কারণ কি 500 একটা চেক দিছে, বাট চেকটা সে পায় নাই। ঠিক আছে, 500 চেক দিছে, চেকটা পায় নাই, তাহলে আমরা কি করব, যে পায় নাই তার এখানে ব্যাংকে যোগ করায় দিব, যে তুমি পাও নাই কালকে, কিন্তু আজকে তো পাইবা ঠিকই, এটা যোগ করে নাও। আর কেন সে পাইছে, বিপরীত হচ্ছে রিসিভেবল, সে কমায় দিবে। এতে করে ব্যালেন্স দুইজনেরই 1,500, একজন 1,000 ছিল, এখন দুইজনের ব্যালেন্সই 1,000 হবে। ঠিক আছে, আমরা তো আগের অঙ্কটা আগেরটা তো একটা মুখোমুখি অঙ্ক করলাম না, এটার সাথে এটা মিলাইলে মোটামুটি হয়ে যাবে আপনার, কিন্তু জটিলতা নাই। আর ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টগুলো, অনেক ধরনের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়, তার মধ্যে এটা একটু প্রফেশনাল লেভেলে একটু কম আসে, অ্যাডভান্স লেভেলের অংশ আমি স্লাইডে রাখছি, একটু স্কিপ করেই যাচ্ছি মোটামুটি, তাও কি পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি যাতে মোটামুটি ধরতে পারেন। ডিভিডেন্ড রিসিভেবল, যদি আপনার একটা সাবসিডিয়ারি ডিভিডেন্ড প্রপোজ করে, তাহলে একজন কি করে, ডিভিডেন্ড রিসিভেবল রাখে আর একজন ডিভিডেন্ড পেয়েবল রাখে। মনে করেন প্রপোজ করছে, পে করে নাই, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ডিভিডেন্ড রিসিভেবল এবং ডিভিডেন্ড পেয়েবল দুইটাকে আউট করে দিব, ডিভিডেন্ড রিসিভেবল কমায় দিব, ডিভিডেন্ড পেয়েবল কমায় দিব, কারণ নিজেদের মধ্যে লেনদেন। আচ্ছা, এই এলিমিনেশনটা এটাকে এখানে বলছে যে ডিভিডেন্ড ইনকাম প্যারেন্ট বুকে ডেবিট করব, যেহেতু প্যারেন্ট ডিভিডেন্ড ইনকাম দিছে, যে সাবসিডিয়ারি ডিভিডেন্ড দিছে, প্যারেন্ট কি করছে, ডিভিডেন্ড রিকগনাইজ করছে, এটা ডিভিডেন্ড সে ইনকাম হিসেবে দেখাইছে। এখন যেহেতু আমি বলতেছি যে না, এটা ভুল, কারণ এটা নিজেদের মধ্যে লেনদেন, আমরা এখন গ্রুপ অ্যাকাউন্টস করতেছি, আমরা প্যারেন্টের ইনকামটা কি করব, ডেবিট করে দিব। আর প্যারেন্টের ইনকাম কোনো কারণে কমলে এটা এখানে ইয়াটা এই এক্সপেন্সটা কার ছিল, এক্সপেন্স ছিল সাবসিডিয়ারির, এই সাবসিডিয়ারি এক্সপেন্সটা কমাতে হবে ক্রেডিটেড আর্নিংস দিয়ে। আর ডিভিডেন্ডস পেড বাই সাবসিডিয়ারি টু এনসিআই, যদি এনসিআইকে কোনো ডিভিডেন্ড দেয় সেটা থাকবে, এনসিআই ক্রেডিট হবে নর্মালি, আর রিটেন আর্নিংস ডেবিট হবে। এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার বাট নট পেড, এটা হচ্ছে প্রথম স্লাইডের কথাটা, যে ডিভিডেন্ড পেয়েবল এবং রিসিভেবল দুটো আউট করে দেবে, এখানে এক্সাম্পল সহ দিছে। আর এটা একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, এটা একটু দেখে নিন। এখানে বিষয়টা এরকম যে একটা ডিভিডেন্ড প্রি অ্যাকুইজিশন এবং পোস্ট অ্যাকুইজিশনের বিষয় আছে, আর এনসিআই এর একটা অংশ আছে, এই তিনটা মিলায়া, অর্থাৎ এখানে মোট ডিভিডেন্ড ছিল 10,000, এই 10,000 ডিভিডেন্ডের প্রি অ্যাকুইজিশন ছিল 8,300 আর 1,600 ছিল পোস্ট অ্যাকুইজিশন।
তো এখানে যে প্রি ইকুয়েশন ডিভিডেন্ড এটার 80% মালিক যেহেতু সে প্যারেন্ট, 80% সে ক্যাশ ডেবিট করবে, আর সাবসিডিয়ারির ইনভেস্টমেন্টও ডেবিট করবে। আর এনসিআই এর পোর্শনগুলো থাকবে শুধু। আর সামারিটা এই স্লাইডে দেওয়া আছে, দেখেন। এটা একটা ছোট এক্সাম্পল যে 2 লাখ কে যে ডিভিডেন্ডটা সে দিছে, এটাকে অ্যাডজাস্ট কিভাবে করবে, ডিভিডেন্ড পেয়েবলকে ডেবিট করবে, ডিভিডেন্ড রিসিভেবলকে ক্রেডিট করবে, এবং এনসিআর যে অংশটা আছে এটা শুধু ক্রেডিট হবে। তো আমরা প্রফিট লস বেসিকে আসছি। এর মধ্যে একটা জিনিস আমাদের একটু জানা লাগবে এই ডিভিডেন্ড রিলেটেড, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেডটা কি কেউ বলতে পারেন? অ্যাসোসিয়েট যদি ডিভিডেন্ড দেয় তাহলে কি হবে? অ্যাসোসিয়েট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তখন কি হবে? আমি ইনভেস্টমেন্ট বাড়াবো, ঠিক আছে। আর অ্যাসোসিয়েট যদি ডিভিডেন্ড দিয়ে দেয়, ইনভেস্টমেন্ট আমি কমাবো। আপনারা কি আছেন, বুঝতেছেন? এই পার্টটা বোঝা যায়, ডিভিডেন্ড পার্টটা। ডিভিডেন্ড পার্টটা আমি একটু দ্রুত গেছি, এটা বোঝাটা একটু কঠিন ছিল। আপনারা ডিভিডেন্ড নিয়ে না হয় আরেকদিন দেখবো না। হ্যাঁ, পরিষ্কার এই কয়টা স্লাইড একটু আগে নিজেরা দেখেন, তারপরে তাহলে বললে ইজি হবে আর কি। আর আমাদের প্রফিট লসটা লাগবে জরুরি, এটা আমরা দেখতে পারি। আচ্ছা, আমি তো পাচ্ছি না। প্রফিট লসটা একটু দেখেন, এটা আমরা সামনে ক্লাসে অঙ্ক করবো তো। তো a consolidated statement of profit loss brings all sales revenue, income expense, parent and sales revenue, income expense of subsidiaries। আপনারা একটু ইয়েস নো বলে যান। সবগুলা যখন আমি কনসলিডেটেড পিএল বের করব তখন কি করব, দুইজনের সেলস রেভিনিউ যোগ করব, দুইজনের ইনকাম, সব ইনকাম যোগ করব, দুইজনের এক্সপেন্স যোগ করব। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? না, এটা ঠিক আচ্ছা, আছে। এখানে কি আমরা 80% নিব না 100% নিব? 100%। 100%। 100%। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে আমার শুধু ওই বছরের ইনকামটা নিব। আর যদি কোনো কারণে আমার মিড ইয়ার অ্যাকুইজিশন থাকে তাহলে আমি ওই ইয়ারটা নিব। আর 100% না, এটা হচ্ছে আমার যতটুকু আমি ইনকাম করেছি সেই ইনকামটাই নিব, সরি যেই পার্সেন্টেজে আমি অন করি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এটা ওই অ্যাডজাস্টমেন্ট অবশ্য শেষে করব। হ্যাঁ, প্রথমে আমরা 100% নিয়ে নিব, পরে আমি ওই টোটালের পরে অংশটা আমরা নিয়ে নিব। আমরা দেখতেছি ফরম্যাটটা। এরপর হচ্ছে all items of income and expense in the consolidated statement of profit or loss are state cost equivalent item in individual financial statement members of the group। সবগুলো আইটেম থাকবে। ডিভিডেন্ড ইনকাম ফ্রম দ্য সাবসিডিয়ারি ইজ রিপ্লেসড উইথ subsidiaries income and expense on line by line basis profit for the year. The effect of transaction between group members are eliminated। তো গ্রুপের নিজেদের মধ্যে যে প্রফিটগুলো থাকে এগুলো আমরা এলিমিনেট করে দিব। The ownership of profit is shared between owners and parent and any non-controlling interest। এরপর আমি টোটাল বের করে পরে নন কন্ট্রোলিংটা আলাদা করে নিব, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমে টোটালি নিব, এরপর হচ্ছে এনসিআই এবং প্যারেন্টের জন্য আমরা প্রফিটটাকে ভাগ করে নিব, এবং গ্রুপের যে অংশটা এটাই গ্রুপ রিটেন আর্নিংয়ের সাথে যোগ হবে।
তাহলে স্যার হ্যাঁ মানে আমরা যখন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল পজিশন করি জি সেক্ষেত্রে তো আমরা ফিক্সড কিছু ওয়ার্কিং করি, হ্যাঁ যেমন প্রথমে আপনার গুড নেট অ্যাসেট, গুডউইল, এমসিআই, গ্রুপ রিটেন আর্নিংস, ইউআরপি, ইনভেন্টরি অথবা ফিক্সড অ্যাসেট। হ্যাঁ এখন যখন কনসলিডেশন ইনকাম স্টেটমেন্টের কোশ্চেন আসবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কি কি ওয়ার্কিংস করতে হবে? এখানে একটা ওয়ার্কিংস আমরা করব মূলত, এটা হচ্ছে এই ক্যালকুলেশন অফ প্রফিট অর লস। এটাও না করলেও করা যায়, তারপরেও না করলে একটু জটিল হয়ে যায়, এটাই শুধু করে নিই। আর যতগুলো অ্যাডজাস্টমেন্ট, যেমন এখানে গুডউইলের বিষয় থাকতে পারে, ইম্পেয়ারমেন্টের বিষয় থাকতে পারে, পিইউআরপি থাকবে, নন কারেন্ট অ্যাসেট সেল থাকবে, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকবে, সবগুলো আলাদা আলাদা ওয়ার্কিংস হবে। স্যার আবার অনেক ইয়ারের কোশ্চেনে দেখছি কনসলিডেটেড প্রফিট লসের পাশাপাশি আবার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল পজিশনও হ্যাঁ থাকবে। করতে বলে। আমরা সেক্ষেত্রে স্যার আমরা অঙ্ক এই দুইটা একসাথে আছে এরকম অঙ্ক আমরা দেখবো, অলরেডি আমি হ্যাঁ বুঝাইতেছি, হ্যাঁ এটাও দেখবো, আলাদা স্যার, শুধু আলাদা মানে করে দেখবো। আমরা স্যার মানে কনসলিডেশন ফাইন্যান্সিয়াল পজিশন করার পরে আবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো স্যার। করবো আমরা সবগুলো ধরনের এক দুটা করে দেখবো, তো অসুবিধা নেই। থ্যাংক ইউ। Consolidated financial statement must also disclose the profit loss for the period and total comprehensive income for the period attributable to owner and non-controlling interest. তো এই যে কনসলিডেটেড ইনকামটা আসলো, সেই কনসলিডেটেড ইনকামটা কিন্তু আমাদের দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ওনার আর একটা হচ্ছে এনসিআই। এখন কোন অংশটা আগে করতে হয়, এটা যারা অঙ্ক করছেন আগে দু একবার এরা জানেন যে আমরা প্রথম কি করব, নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা বের করে ফেলবো কত, আর প্যারেন্ট কোম্পানির অংশটা কিভাবে বের করব, এটা হবে ব্যালেন্সিং ফিগার, মানে বিয়োগ করে। দেখি এখানে এক্সাম্পল দিছি কিনা। তো আমরা দেখেন এই একটা শর্ট এক্সাম্পল দেওয়া আছে, এই যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি আছে তাই না, সবগুলো হচ্ছে যোগ হচ্ছে, টোটাল যোগ হয়ে একবারে একটা অ্যামাউন্ট দাঁড়ালো। এখন কনসলিডেটেড যে অ্যামাউন্টটা দাঁড়ালো সেই অ্যামাউন্টটাকে ৯৯,০০০কে আমি ভাগ করব দুইটা ভাগে, একটা হচ্ছে প্যারেন্ট আর একটা হচ্ছে এনসিআই। এনসিআই এর অংশটা আমাকে আমার জানা আছে, কিভাবে বের করব, এনসিআই হবে সাবসিডিয়ারির যেই অংশ তার এনসিআই পার্সেন্টেজ। তো সাবসিডিয়ারির প্রফিট ছিল ২৪,০০০, এনসিআই পার্সেন্টেজ ২০%, ৪,৮০০। আর ৯৪,২০০ কিভাবে আসলো, এটা হচ্ছে বিয়োগফল এই ৯৯ থেকে। এটা জাস্ট একটা খালি এই অংশটা দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া হয়েছে, আর আমরা অঙ্ক না দেখলে তো এটা আসলে ডিটেল বুঝবো না কীভাবে করছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। এই ওয়ার্কিংসটা আমরা প্রফর্মাটা করার চেষ্টা করব। এটা হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি, যদিও সব ক্ষেত্রে এই প্রফর্মা লাগে না, অর্থাৎ সিম্পল যেগুলো এগুলাতে এই প্রফর্মা লাগবে না, অনেক জটিল যেগুলোতে অনেক বেশি ক্যালকুলেশন ওইগুলোতে লাগবে। তো আমাদের রেভিনিউ, কস্ট অফ সেলস এগুলো থাকবে, এর সাথে পিইউআরপি বা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার গেইনটা বের হবে আর কি। এটা এইভাবে মুখস্থ করার কিছু নয়, জাস্ট দেখে রাখেন, আমরা পরবর্তীতে এটা প্র্যাকটিক্যাল অঙ্ক করার সময় মিলাই নিব আর কি, যে এরকম একটা ওয়ার্কিংস আমাদের লাগবে। আর এখানে কিছু ইন্টার কোম্পানি ট্রেডিং থাকতে পারে বা ইন্টার কোম্পানি আইটেম থাকতে পারে। যদি একটা আমরা যে পিইউআরপিটা করছি, হ্যাঁ, তো পিইউআরপিতে আমরা ব্যালেন্স শিট করার সময় বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করার সময় আমরা কি করছি, ইনভেন্টরি বিয়োগ করছি, আর গ্রুপ রিটেন আর্নিংস অথবা সাবসিডিয়ারি নেট অ্যাসেট দুইটার একটা বিয়োগ করতেছি, তাই তো। আর আমাদের পিএল করার সময় আমরা কি করব, রেভিনিউ বিয়োগ করব এবং কস্ট অফ সেল বিয়োগ করব। ঠিক আছে, রেভিনিউ কেন বিয়োগ করব, কারণ ওই সেলটা আসলে হয় নাই, ওই সেলটা প্রকৃত সেল না, নিজেদের মধ্যে সেল। রেভিনিউ কত পরিমাণ বিয়োগ করব, পুরো রেভিনিউটা আমি বিয়োগ করব। আর আমরা যে পিইউআরপি অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে করছিলাম, ওইখানে কত অংশ বিয়োগ করছিলাম, শুধুমাত্র প্রফিটের অংশটা, মানে ২৫ বা ১২৫ দিয়ে গুণ করে যা আছে ওই অংশটা আমরা বিয়োগ করছিলাম। আর এখানে কিন্তু আমরা টোটাল অংশটা রেভিনিউ থেকে বাদ দিয়ে দিব, কারণ টোটাল সেলটাই তার। আমার কথাটা কি বোঝা যাচ্ছে?
বুঝতে পারছেন কথাগুলা? একটু যদি রিপিট করতেন ভাই আমার। আচ্ছা আমি আর একটু রিপিট করি। ধরেন সেল ছিল ৮০,০০০, আমি ওই যে ৩,২০,০০০ আর গেলাম না যেহেতু, না ৩,২০,০০০ যাইতে হবে। সেল ছিল কত? ৩,২০,০০০, আর রয়ে গেছে কত? ৮০,০০০। ৮০,০০০ মধ্যে প্রফিট কত ছিল? ১৬,০০০। মনে পড়ছে? জি 25 বা ১২৫। এখন আমি ১৬,০০০ কি করছি? ইনভেন্টরি কমাইছি, কারণ সাবসিডিয়ারির ইনভেন্টরিতে ১৬,০০০ রয়ে গেছে। এটা ইনভেন্টরির দাম বেড়ে গেছে, এই প্রফিট আসলে তার না। ইনভেন্টরির দাম আমি কমাইতে হয়েছে। আর যে সেল করছে তার প্রফিট বা তার রিটেন আর্নিংস থেকে আমি কমাইছি ১৬,০০০। ওটা ছিল একটা অ্যাডজাস্টমেন্ট। আর এখানে ৩,২০,০০০ তো সেল হয়েছে না? ৩,২০,০০০ সেল হয়েছে, তাই না? তো সেলটা কিন্তু প্রকৃত সেল ছিল না, নিজেদের মধ্যে সেল ছিল না। তো ওই সেলটা টোটাল ৩,২০,০০০ সেল আবার বিয়োগ দিব সেলস থেকে, এবং ৩,২০,০০০-এর যে তার কস্ট আইটেম, এই দামটা আমার এখানে তো দেওয়া নাই, ওই এই সব অঙ্কে দেওয়া থাকবে আর কি। ধরেন ১,২,৮০,০০০ বা ৩,০০,০০০ দিয়ে সে কিনেছিল, ওই আইটেমটা কি করবো? কস্ট অফ সেলটা আমি বিয়োগ করবো ৩,২০,০০০। মানে এখানে দুইটা জার্নাল দিব। যদি প্রফিট অর লস এবং ফাইন্যান্সিয়াল পজিশন একসাথে করতে বলে তাহলে 4 জায়গায় অ্যাডজাস্ট করবে, আর যদি শুধু প্রফিট অর লস বলে তাহলে এক জায়গায় করবে, আর শুধু স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন হলে 2 জায়গায় করবে। এই আনরিয়ালাইজড প্রফিট, এটা তো আমরা দেখছি। এই যে এক্সাম্পল সহ এখন দিচ্ছে এখানে দেখেন, পিএস এর কাছে সেল করছে 50,000 at markup 25% on cost. This means that cost of the goods P was 40,000, মানে 40,000-এর জিনিস সে 50,000-এ বিক্রি করছে। প্রফিট হয়েছে কত? 10,000। ঠিক আছে? And at the year end 30% of the goods in inventory. This means that S still held the purchase from 15,000 at a profit of 3,000. 3,000 is unrealized in the group. ঠিক আছে? তো এটার আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কস্ট অফ সেলগুলা কমায় দিব, এবং এটা পরের পাতায় আছে, রেভিনিউ কমায় দিব। কস্ট অফ সেল কমবে, রেভিনিউ কমবে, দুইটাই কমবে আর কি। আমাদের ধরেন রেভিনিউ ছিল ৮০০, কস্ট অফ সেল ছিল ৩০০, গ্রস প্রফিট ছিল ৫০০। এখন আমি এখানে যে ইন্টার কোম্পানি যে সেলটা হয়েছে, কত হয়েছে? ইন্টার কোম্পানি সেলটা ৫০,০০০ হয়েছে না? এই ৫০,০০০ কমায় দিব, বুঝছেন? এটা হচ্ছে ৭৫০ হবে, ৫০,০০০ কমায় দিব। আর এখানে এই ৫০,০০০-এর মধ্যে প্রফিট কত আছে? ৩,০০০, এই ৩,০০০ কমায় দিব। আর ম্যানেজমেন্ট ফিস, ম্যানেজমেন্ট ফিটা কি বলেন? এটা বলতে পারলেই এটা শেষ হয়ে যাবে। এটা সিম্পল, জাস্ট ম্যানেজমেন্ট ফি জিনিসটা বুঝলেই আপনারা এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। কেউ একজন একটু বলেন ম্যানেজমেন্ট ফিটা কি? হোয়াট ইজ ম্যানেজমেন্ট ফি? আচ্ছা, ম্যানেজমেন্ট ফি হচ্ছে সেই ফি যেটা গ্রুপ তার সাবসিডিয়ারির উপর চার্জ করে, অর্থাৎ গ্রুপ তার হেড অফিস খরচ অথবা সিমিলার এই ধরনের যে এক্সপেন্স থাকে গ্রুপ পলিসি দেওয়ার জন্য, অথবা গ্রুপের এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার জন্য, গ্রুপের হেড অফিসের বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য, এরকম একটা প্রপোর্শনে টাকারে কি করে সে সব সাবসিডিয়ারিকে ভাগ করে দিয়ে দেয়, যে আমার 10 কোটি টাকা খরচ হয়েছে, আমার 5টা সাবসিডি আছে, প্রত্যেক সাবসিডিয়ারি 2 কোটি টাকা ম্যানেজমেন্ট ফি দিতে হবে। তো
তো ম্যানেজমেন্ট ফি কে নিচ্ছে? প্যারেন্ট নিচ্ছে। কার কাছ থেকে? সাবসিডিয়ারির কাছ থেকে। তাহলে ম্যানেজমেন্ট ফি ইনকাম হিসেবে এটা কোথায় থাকে? আদার অপারেটিং, নন অপারেটিং ইনকামের ভিতরে থাকে। যে ইনকামের ভিতরে থাকবে ওই ইনকাম থেকে বিয়োগ দিবেন। আর ম্যানেজমেন্ট চার্জ নামে একটা ফি থাকে কোথায়? সাবসিডিয়ারির কাছে। তো ম্যানেজমেন্ট চার্জ ধরেন প্যারেন্টেরও আছে, সাবসিডিয়ারিও আছে, দুইটাই যোগ হয়েছে। তো দুই যোগ থেকে একজনের অর্থাৎ সাবসিডিয়ারিটা বিয়োগ দিয়ে দিবেন। ঠিক আছে? ম্যানেজমেন্ট ফি ইনকাম আছে, সেই ইনকাম কি করবেন? বিয়োগ দিয়ে দিবেন, যে ইনকাম হয় নাই, কারণ এটা নিজেদের মধ্যে ইনকাম। এই ইন্টার কোম্পানি ডিভিডেন্ডের ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে। ডিভিডেন্ড যদি সাবসিডিয়ারি থেকে প্যারেন্টের দিকে যায় তাহলে কি হবে? যে ইনকাম করেছে প্যারেন্ট সে ডেবিট করে নিবে, মানে ইনকাম করার সময় তো সে ক্রেডিট করছিল, এখন ডেবিট করে অ্যাডজাস্ট করে নিবে। আর রিটেইনড আর্নিংস এটা ডেবিট হয়েছিল নাকি? ডিভিডেন্ড দেওয়ার সময় সাবসিডিয়ারি কি করছিল? তার রিটেইনড আর্নিংস ডেবিট করে তো সে ডিভিডেন্ড দিছিল। এখন বলতেছে নিজেদের মধ্যে তো এটা করা যাবে না, আবার আগের জায়গায় নিয়ে যান। তখন কি করবেন? রিটেইনড আর্নিংস আবার সাবসিডিয়ারিটা ক্রেডিট করে দিবেন। তো সাবসিডিয়ারি পুরো রিটেইনড আর্নিংস ক্রেডিট করে ফেলছেন, কিন্তু সাবসিডিয়ারির কিছু রিটেইনড আর্নিংস আবার এনসিআই পাবে। ওইটা কিন্তু ইন্টার কোম্পানি না। এনসিআর অংশটা কি? ইন্টার কোম্পানি না। তাহলে এনসিআই এর পোর্শনটা কি হবে? সাবসিডিয়ারি রিটেইনড আর্নিংস আবার ডেবিট করে এনসিআই অংশটা কি করবেন? অংশটুকু দিয়ে দিবেন। আপনারা এই স্লাইডটা যদি বুঝা থাকেন, ডিভিডেন্ড এনাফ এটার জন্য। যারা যে আগের স্লাইডগুলো নিয়ে একটু কনফিউজ ছিলেন, এটা একটু কমেন্ট করেন, এটা বুঝছেন কিনা। ক্লিয়ার স্যার। তাহলে আপনারা মোটামুটি অঙ্ক করার জন্য প্রস্তুত। আর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে এনসিআই বাড়াবে, আর সাবসিডিয়ারি কমবে, প্রফিট আফটার ট্যাক্সটা কমাবে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট যদি থাকে। গুডউইল ইম্পেয়ারমেন্টে কি হয় এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব। একটু কারো আইডিয়া থাকলে বলেন তো। গুডউইল, আমাদের স্লাইড প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে লাস্ট স্লাইডে। গুডউইল ইম্পেয়ারমেন্ট আমরা দুইভাবে করতে পারি, মানে গুডউইল ইম্পেয়ারমেন্টের ট্রিটমেন্ট দুই রকম হয়। এটা কি কারো জানা আছে? আমরা যখন গুডউইল ক্যালকুলেট করি তখন সাবসিডিয়ারি মানে এনসিআইটা সাবসিডিয়ারি নেট অ্যাসেট ধরে করি অথবা ফেয়ার ভ্যালু দিয়ে করি, দুইটার একভাবে। দুইটা পদ্ধতি ভিন্নের কারণে গুডউইল ইম্পেয়ারমেন্ট হলে সেটা ট্রিটমেন্টও ভিন্ন হয়। যদি আমরা পার্সেন্টেজ দিয়ে করি নেট অ্যাসেট দিয়ে, তাহলে আমরা গুডউইলের ইম্পেয়ারমেন্ট এনসিআইতে আর দেখাই না, শুধুমাত্র প্যারেন্টের মধ্যে দেখাই। আর যদি গুডউইল ফেয়ার ভ্যালুতে থাকে তাহলে গুডউইলের ইম্পেয়ারমেন্ট এনসিআই এর জন্য ইম্পেয়ারমেন্ট হয়, এনসিআই অংশটা। এবং মুখে বললে এরকম বোঝাটা একটু কঠিন, বাট আমরা প্র্যাকটিক্যালি দুই ধরনের অঙ্কই আমরা দেখব, দেখার কারণে আমরা আশা করি ক্লিয়ার হব। আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের সেশনটা কেমন লাগলো, বা মোটামুটি ঠিক আছে কিনা আমাদের কথাবার্তা বা কথা স্পিড অথবা অন্য কোনো কিছু, আপনাদের কোনো কমেন্ট থাকলে বলতে পারেন। আমি একটু স্লো বলছি, আমি নিজে ভিডিওগুলো যখন দেখি তখন আমার কাছে মনে হচ্ছে 1.5 গুণ স্পিডে দেখলে মোটামুটি ঠিক আছে, একটু স্লো বলি। না, এটা আমাদের জন্য স্পিড ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে আর কি বেশি স্পিড হলে আবার আমার মাথা বলতে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমি মনে হচ্ছে যে সেকেন্ড টাইম নেক্সট টাইম আমি আবার নিজে রিভিউ করি পুরো ভিডিওটা, আবার দেন দেখতে পারেন, অসুবিধা নেই। আমরা ভিডিওগুলো তো দিয়েই দিব। আর এই এই কথাগুলা সবগুলাই আপনাদের কাছে আজকে প্রেজেন্টেশনটা তো দিবেন। আজকেটাও দিব,
সবগুলাই আপনারা তো এগুলা পড়েছেন, জানেন মোটামুটি। অঙ্কটা আমরা একটু ধরায় দিলেই করতে পারবো, কিন্তু থিওরিটা না করায় আসলে পড়লে দেখা গেল যে একটু গ্যাপ থেকে যায়। আর এই ইয়ার কোনো অ্যাডজাস্টমেন্ট বাকি নাই। আমরা যেহেতু ডিভিডেন্ড সহ দেখছি, অল অ্যাডজাস্টমেন্টস কাভার্ড। এখন কথা হলো এরপরেও কিছু অ্যাডজাস্টমেন্ট পারবেন না, এটা হচ্ছে আসলে এটা কনসলিডেশনের অ্যাডজাস্টমেন্ট না, ওটা আইএফআরএস এর অ্যাডজাস্টমেন্ট। মানে কোনো একটা আইএফআরএস ভুল করছে, ওই জাতীয় অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। তো ওইটা আপনার যদি কনসেপ্ট ভালো থাকে তাহলে পারবেন, আর না হলে হয়তো 1-2টা ভুল হবে। আর এমনিতে আমরা আশা করি যে 70% মার্ক 80% মার্ক পাওয়া যাবে। এখানে মার্ক পাওয়া হচ্ছে দ্রুত করে ফেলাটাই হচ্ছে মূল টার্গেট আর কি। তো আর কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো। আমাদের হচ্ছে 1 ঘন্টা 15-16 মিনিট হয়েছে। ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ওই দিন থেকে আপনাদের মাস্ট ল্যাপটপ লাগবে, আমরা এক্সেলে নিজের হাতে করব। থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ এত সহজ করে বোঝানোর জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।